আর সবাইকে বলতে চাইলে আমার শ্বশুর না করে, কারণ ওদের আরও একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা আমি তখন জানতে পারিনি। আসলে ফুপি আর ফুপির মেয়ে টিনা চেয়েছিল ওনার সাথে টিনার বিয়ে দিতে, তারপর সব সম্পত্তি নিজেদের নামে করে নিতে চেয়েছি, কিন্তু সেটা পারিনি। প্রথমে বাবার জন্য আর তারপর আমার জন্য। টিনা অনেক চেষ্টা করেছিল ওনাকে নিজের করতে, কিন্তু উনি টিনাকে না বলে দিয়েছিল, কারণ উনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছে আর উনি আমায় ভালোবাসে। কিন্তু টিনা সেটা মেনে নিতে পারেনি, তাই ওনার নামে মিথ্যে অপবাদ দেয় প্রতিবেশীদের ডেকে। প্রতিবেশীরা অনেক অপমান করে আমার শ্বশুর বাড়ির লোকেদের, কিন্তু আমি সেটা মিথ্যে প্রমাণ করে দিই। আর ওদের সব স্বীকারোক্তি আমি ভিডিও করে রেখেছিলাম, সেগুলো পুলিশের কাছে দিই। আর তখন আমার শাশুড়ি ভাবেন আমি হয়তো সব আগে থেকেই জানতাম, আর জেনে শুনে ওনার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য প্রথমে কিছু বলিনি, কিন্তু আমাকে ভুল বুঝে। যাই হোক, তাই সেদিন আমার খুব কষ্ট হয়েছিল ওনার কথায়। আসলে ওনাকে মা ভাবতাম, অনেক ভালোবাসতাম, তাই হয়তো কষ্টটা বেশি হয়েছিল। এদিকে ওনার উপর রাগ ছিল আর অন্যদিকে শাশুড়ির উপর অভিমান ছিল। তাই সেদিন পার্টিতে যখন আবির ভাইয়া সবার সামনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন ওনাকে আশেপাশে কোথাও না দেখে রাগটা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম উনি হয়তো আমার পরিচয় দিতে চায় না, তাই সবার সামনে আসছে না। তাই সেদিন রাগ, অপমান, অভিমান করে ডিভোর্স পেপারে সাইন করে চলে এসেছিলাম। কিন্তু সেদিন উনি আমাকে কষ্ট দেওয়ার জন্য আড়ালে বসে নিজেকে শাস্তি দিচ্ছিল। তখন তিশা আপু ওনার বন্ধুর গার্লফ্রেন্ড ওনাকে দেখে ফেলে, আর আপু জানতে চাইলে উনি শুরু থেকে সব কিছু বলেন, তাই উনি সেই মুহূর্তে ওখানে উপস্থিত থাকতে পারেনি। কিন্তু গিয়ে সব কিছু যখন জানতে পারে, তখন আবির ভাইকে অনেক মেরেছিল আর সবার সামনে আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে। যেদিনটার অপেক্ষায় সব সময় ছিলাম, সেদিনটা তো জীবনে এসেছিল, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। কাব্য যাই করুক না কেন, তার জন্য তো তুই যে অপমান সহ্য করেছিস সেটা মেনে নেওয়া যায় না। ওই অফিসের মেয়েগুলো তোকে কত বাজে বাজে কথা বলেছে। কাব্যর জন্য অন্য একটা ছেলে তোর দিকে বাজেভাবে হাত বাড়িয়েছিল, এর জন্য কি কাব্যর কোনো শাস্তি পাওয়া নেই? তাহলে সেই হিসেবে তো তোমাদেরও শাস্তি প্রাপ্য শান্ত ভাই। মানে? কেন বুঝতে পারছো না? আজ তোমরা যা করেছো সেটার জন্যও তো আমাকে বাজে কথা শুনতে হবে। তোমরা আমার ভালোর জন্য যেটা করেছো সেটা যে আমার জন্য কতটা অপমানজনক, তোমরা কি সত্যি বুঝতে পারছো না? একটা বিবাহিতা মেয়ের স্বামী বর্তমান থাকা সত্ত্বেও তার বিয়ে অন্য জায়গায় তোমরা ঠিক করে ফেলেছো, তার ডিভোর্স হবার পর তাকে বিয়েটা দেবে বলে। আচ্ছা, এটা যখন জানাজানি হয়ে যাবে, তখন কি সমাজ আমার চরিত্রের দিকে আঙুল তুলবে না? আমরা মুখে যতই বলি মানুষের কথায় আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু এই কথাগুলো সবার ক্ষেত্রে খাটে না, বিশেষ করে একটা মেয়ের ক্ষেত্রে তো নয়ই। হয়তো আমার পাওয়ার আছে বলে আমার সামনে কেউ কিছু বলবে না, কিন্তু আড়ালে তো সবাই ঠিকই বলবে মেয়েটার চরিত্রের দোষ। তাই একটা বিয়ে ভাঙার আগেই অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছে। মেয়েটার চরিত্র খারাপ বলেই স্বামী থাকার পরেও অন্য ছেলের সাথে সম্পর্ক রেখেছে। এখন তার কাছে যাওয়ার জন্য প্রথম স্বামীকে মিথ্যে অপবাদ দিয়ে ডিভোর্স দিচ্ছে। কি বলবে না এসব? তোমরা কিছু না ভেবেই বাইরের লোকেদের আমার সতীত্ব নিয়ে কথা বলার সুযোগ দিয়ে দিচ্ছ। আর কি বললে, ওনার জন্য একটা বাজে ছেলে আমার দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু যখন এসব সবাই জানবে, তখন কি আমার দিকে কেউ বাজেভাবে হাত বাড়াবে না? বাড়াবে, কারণ তখন সবাই ভাববে যে মেয়ে প্রথম স্বামী থাকার সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে পারে, তখন সে এরকম আরো করতে পারবে। তোমরা আমাকে ঠিক কোথায় নামিয়ে নিয়ে যেতে চাচ্ছ? বুঝতে পারছো যে অপরাধটা তোমরা নিজেরাও করেছো, সেই একই অপরাধের অন্য কেউ শাস্তি দেওয়ার কথা তোমরা কোন মুখে বলছো? উনি আমাকে ভালোবাসে বলে অন্য কারোর সাথে কথা বলার জন্য রাগ করে আমাকে অপমান করেছিল, তার জন্য সে শাস্তি পেয়েছে। আর সেদিন পার্টিতে যারা আমাকে অপমান করেছিল তাদেরকে আমার পায়ের কাছে ফেলে ক্ষমা চাওয়ার ব্যবস্থাও করেছিল। আর তোমরা বলছো আমার ভালোর জন্য এসব করেছো, কিন্তু একটা বার আমাকে জানাতে পারতে। ভাইয়া, তোমার থেকে একটা আশা করিনি। যাই হোক, সরি ভাইয়া, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। তুমি আমাকে যেখানে বিয়ে দিয়েছো আমি করেছি। জীবনে প্রকৃত বিয়ে একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে। উনি যেমনই হোক, আমি ওনাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর আমার শেষ নিঃশ্বাস অবধি ওনাকেই স্বামী হিসেবে মেনে যাব। শায়ন ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি এই বিয়েটা করতে পারবো না। আমি জানি তোমার এসবের মধ্যে কোনো দোষ নেই। আমার পরিবার হয়তো তোমাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে। তুমি সত্যি খুব ভালো মনের একজন মানুষ, তাই ওদের কথায় রাজি হয়েছো। কিন্তু প্লিজ ভেবো না আমি তোমাকে অপমান বা ছোট করছি। আমি তোমাকে সব সময় শ্রদ্ধা করি। তোমাকে নিয়ে আমি কখনো এসব ভাবিনি। আর আজ তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি না করে দিতাম। প্লিজ আমায় ক্ষমা করে দাও, আর ভাইকে ভুল বুঝো না। তোর ক্ষমা চাইতে হবে না, আসলে ভুলটা আমারই ছিল। তোর সাথে একটা বার কথা বলার প্রয়োজন ছিল। সরি মিষ্টু, তোকে অজান্তেই কষ্ট দিয়ে ফেলছি, সরি। আর তুই কিছু ভাবিস না, এই বিয়েটা হবে না। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু আন্টি প্লিজ একটা বার আমার জায়গায় নিজেকে রেখে ভাবুন। আমার পক্ষে সত্যি এটা সম্ভব না। একজন মেয়ে, কারোর সন্তান, কারোর স্ত্রী, কারোর মা। বোনের পরিচয়ের আগে তার পরিচয় যে সে একজন মেয়ে। আর একটা মেয়ের কাছে তার সতীত্ব কি সেটা একজন মেয়ে হিসেবে তো আপনি জানেন নিশ্চয়ই। তবুও প্লিজ পারলে আমাকে ক্ষমা করবেন। না মা, তোমাকে ক্ষমা চাইতে হবে না। এখানে তোমার কোনো দোষ নেই। হ্যাঁ, আমি শায়ানের মা। তুমি এভাবে বিয়েটা ভেঙে দিচ্ছ, এতে আমার রাগ হবার কথা, কিন্তু আমার সত্যি একটুও রাগ হচ্ছে না। কারণ আমি শায়ানের মা হওয়ার আগে একজন মেয়ে। তাই তোমার কথাগুলো বুঝতে পারছি। তুমি নিজের জায়গা থেকে একদম ঠিক আছো। কিন্তু এখন আমার সত্যিই আফসোস হচ্ছে তোমাকে নিজের মেয়ে করতে পারলাম না বলে। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, তাই দেরি করে ফেলেছি। না আন্টি, ভাগ্য আপনাদের না, ভাগ্য আমার খারাপ। ভাগ্যিস আমার মতো অকৃতজ্ঞ স্বার্থপর মেয়ে আপনাদের কপালে জোটেনি, বেঁচে গেছেন আপনারা। আসলে আমি না কারোর মেয়ে হওয়ার যোগ্য, না বোন, আর না কারোর স্ত্রী হবার যোগ্য। আমার সত্যি কোনো যোগ্যতা নেই কারোর ভালোবাসা পাবার। এভাবে বলো না মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তোমার সহায় হোক, মাথায় হাত রেখে। যাই হোক, আকাশ আমাদের কোনো অভিযোগ নেই, তাই তুমি কিছু ভেবো না আমাদের নিয়ে। আমরা তাহলে এখন আসি। না আন্টি প্লিজ যাবেন না। আপনাদের তো কিছুদিন এখানে থাকার কথা ছিল। যদি এভাবে চলে যান তাহলে আমার সত্যি খুব খারাপ লাগবে। আপনারা আমার জন্য আমার উপর রাগ করে এভাবে চলে যাচ্ছেন। না না, এমন কিছুই না আসলে। আচ্ছা ঠিক আছে, থাকবো আমরা। থ্যাঙ্কস আন্টি। ভাইয়া আমার সাথে কি তুমি একটু কথা বলতে পারবে? বেশি সময় নিব না। নাকি এতক্ষণ তোমার হয়ে তোমার বন্ধু যেভাবে কথা বললো এখনো তোমার বন্ধুর সাথে কথা বলবো? যাই হোক, তুমি আমার জন্য যা করেছো সেটার বিনিময়ে যদি আমার জীবন দিয়েও দিই তাহলেও কম হবে। কিন্তু এর থেকে তো আর কিছু নেই আমার। তোমার প্রতিদানের যোগ্য হিসেবে যদি বলতো এই মুহূর্তেই নিজের জীবন দিয়ে দিব। শান্ত ভাই, কি বলো তুমি? জীবন দিলে হবে তো? বোন, আবার কথাটা শোন। মিষ্টুর দিকে এগিয়ে যেতেই মিষ্টু পিছিয়ে যায়। না আর না, অনেক করেছো আমার জন্য, আর কিছু চাই না। আমার কাছে যে আর তেমন কিছু নেই যে আমি তোমাদের প্রতিদান দিব। তাই এখন আমাকে আমার হালে ছেড়ে দাও। বোন প্লিজ এভাবে বলিস না। ক্ষমা করে দিও, এর থেকে ভালো কিছু আর বলতে পারবো না। তোমাকে আমি বলেছিলাম আমি পৃথিবীতে সবার দেয়া কষ্ট মেনে নিতে পারবো, কিন্তু তুমি কখনো আমাকে কষ্ট দিও না ভাইয়া, তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু আজ সত্যি তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো, আমার আত্মসম্মানে আঘাত করেছো তোমরা। জানো, আজ আমার সত্যি খুব অসহায় লাগছে নিজেকে। বড্ড একা মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে পৃথিবীতে সত্যি আমাকে, আমার মনকে বোঝার মতো কেউ নেই। আরে যেখানে আমার নিজের আপনজন আমাকে বোঝে না, সেখানে অন্য কাউকে বা কি দোষ দিব আমি? যাই হোক, যদি কখনো মনে হয় আমার থেকে প্রতিদান নেবে তাহলে একটা বার বলে দিও, নিজের আত্মসম্মান ছাড়া সব কিছু তোমার পায়ের কাছে এনে দিব। তোমরা সত্যি কাজটা ভালো করোনি। আমি তো মিষ্টুর ভালোর জন্যই। সত্যি কি তাই শান্ত? মনে তো হচ্ছে না। যদি সত্যি তোমরা মিষ্টুর ভালো চাইতে তাহলে ওর সংসার বাঁচানোর চেষ্টা করতে। ভুল তো মানুষেরই হয়, আর কাব্য তো কোনো ফেরেশতা না যে তার কোনো ভুল হবে না। মানুষ ভুল করে আবার সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। কাব্যও করেছে। ওর নিজের ভুল বুঝতে পেরেছে আর সেটা শুধরেও নিয়েছে। মিষ্টুর জন্য নিজেকে বদলেছে। যে ছেলেটা গ্রামের মানুষকে প্রায় একরকম ঘৃণা করত, গ্রামকে পছন্দ করতো না,
সেই ছেলেটা গ্রামের মানুষদের সাথে মিশেছে, একসাথে থেকেছে, শুধুমাত্র মিষ্টুকে ভালোবেসে বলি। এগুলো তোমাদের কারো চোখে পড়েনি? একটা মানুষ ভুল করেছে, সেটা স্বীকারও করেছে, সে তার ভুলের জন্য অনুতপ্ত, তাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? অন্তত মিষ্টুর কথা ভেবে তো একটা সুযোগ আমরা দিতেই পারি। কিন্তু তোমাদের কারোর মাথায় সেই কথাটা একবারও আসেনি। জানো, একটা মেয়ের সংসার গড়তে অনেকটা সময় লাগে, কিন্তু সেটা ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড। ছেলেদের কাছে এই বিষয়টা যতটা সহজ, মেয়েদের কাছে তার থেকেও হাজার গুণ কঠিন। একটা মেয়ে চাইলেই একটা সংসার ভাঙতে পারে না। তাই হয়তো মেয়েরা প্রতি মুহূর্তে নরকতুল্য যন্ত্রণা সহ্য করেও নিজের সংসার আঁকড়ে ধরে আছে। আকাশ, কাব্য তো একবার ভুল করে সেটা শুধরে নিয়েছে, কিন্তু তুমি যে ভুলটা একবার করেছো সেটা আবার কি করে করতে চাইছিলে? প্রথম ভুলটা মিষ্টুর মতামত না নিয়ে কাব্যর সাথে বিয়ে দিয়েছিলে, সেই একই ভুল আবার করতে যাচ্ছিলে। প্রথমে মেয়েটা কি কম কষ্ট পেয়েছিল যে আবার নতুন করে দিতে চাচ্ছ? আসলে এখানে আকাশের কোনো দোষ নেই। আমি আকাশকে বলেছিলাম, আকাশ নিজেও রাজি ছিল না। আমি ওকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিলাম। আকাশ মিষ্টির সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি না করেছিলাম। আমি ভেবেছিলাম মিষ্টির মনের অবস্থা এখন ভালো নেই, কিন্তু আমি সত্যি মিষ্টির মতো করে কথাগুলো ভাবিনি। সরি আকাশ, সরি সায়ন, আমার জন্য আজ এসব হলো, সরি এগেইন। শান্ত সবার থেকে ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে যায়। রিয়া আকাশের কাছে যায়। এসব কিছু ঠিক করার আগে অন্তত একটা বার তো আমাকে জানাতে পারতে। বাড়ির সবাই সব কিছু জানতো, আর আমার কি সত্যি জানার কোনো অধিকার নেই? আকাশ কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় একা। সায়ন যেতে চাইলে ওকে আটকে দেয়। এখন আকাশের একা থাকাটা খুব প্রয়োজন। সবাই মিষ্টুর রুমের দরজা ধাক্কা দেয়, মিষ্টুকে ডাকতে থাকে। মিষ্টু মা, দরজা খোল। হ্যাঁ মা, দরজাটা খুলো। চলে যাও, চলে যাও তোমরা। আমি কারোর সাথে কথা বলতে চাই না। আর ভয় পেও না, তোমাদের প্রতিদান না দিয়ে নিজেকে শেষ করে দিব না। তাই প্লিজ এখান থেকে চলে যাও। আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে দাও আমায়। আর আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। মিষ্টু মা, দরজা খোল। তোমরা কি যাবে নাকি আমি সত্যি সত্যি কিছু করে ফেলবো? না মা, তুমি কিছু করো না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে যাও। আমার কাউকে চাই না, কেউ নেই আমার, কেউ না। সবাই চলে যায় ওখান থেকে। আর মিষ্টু বাবা মার ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে। সারাদিন কেটে যায়, আকাশের বাড়িতে ফিরেনি। মিষ্টুও রুমের দরজা খোলেনি, সারাদিন না খেয়ে আছে। সবাই এসে কয়েকবার ডেকেছে, কিন্তু মিষ্টু দরজা খোলেনি। রাতে আকাশ বাড়িতে ফিরে নিজের রুমে যায়। রিয়া আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। আকাশের চোখ মুখ ফুলে আছে, চোখগুলো খুব লাল, মনে হচ্ছে অনেক কিনেছে। আকাশ রিয়াকে দেখে ওয়াশরুম যেতে চাইলে রিয়া হাত ধরে। কতক্ষণ এভাবে পালাবে? সিচুয়েশন থেকে পালালেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি কী করবো বুঝতে পারছি না। আমি কি করে এটা করতে পারলাম? আমি বোনকে বারবার কষ্ট দিচ্ছি। বোনকে যারা কষ্ট দিয়েছে আমি তো তাদের শাস্তি দিয়েছি, কিন্তু আমাকে কি শাস্তি দিব বলতো? রিয়া প্লিজ, তুমি আমাকে শাস্তি দাও। আমি যা করেছি তার জন্য তোমার যা ইচ্ছা শাস্তি দাও। প্লিজ আমায় একটু সাহায্য করো। আমি তোমাকে শাস্তি দেবার কি? কষ্ট তুমি মিষ্টুকে দিয়েছো, ওর থেকে যাও। আমি পাচ্ছি না ওর সামনে যেতে। কোন মুখে আমি ওর কাছে যাব? আমি পারবো না। যেদিন থেকে এসব কিছু জেনেছি সেদিন থেকেই বোনের দিকে তাকাতে পারছি না। আর যা হলো তারপরও কি করে ওর সামনে যাব আমি? বোন আমাকে কখনো ক্ষমা করবে না। এগুলো কি তোমার এসব করার আগে ভাবার উচিত ছিল না? আমার সত্যি মাথা ঠিক ছিল না। আমি কি করছি না করছি কিছু জানি না। তখন আমার মাথা শুধু একটা কথাই করছিল, আমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছি। নিজের ভুলের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। তখন শান্তই বিয়েটার কথা বলল, আর এমনভাবে বলল যে আমি আর না করতে পারিনি। আমি ভেবেছিলাম এতে হয়তো বোনের ভালো হবে, কিন্তু আমি আবার বোনকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। আর এবার ভুলটা অনেক বড়। বোন হয়তো এর জন্য আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। আকাশ, এভাবে কান্না করলেই তো সব কিছু ঠিক হবে না। তুমি মিষ্টুর কাছে যাও, ওর সাথে কথা বলো। না, আমি বোনের সামনে যেতে পারবো না। কোন মুখ নিয়ে ওর সামনে যাবো আমি? তোমাকে যেতেই হবে। মিষ্টু তখনকার পর থেকে একবারের জন্য রুম থেকে বের হয়নি। রুমের দরজা দিয়ে বসে আছে, সারাদিন কিচ্ছু খায়নি। আমরা সবাই অনেকবার ডেকেছি, কিন্তু দরজা খোলেনি। আমি জানি ওকে শুধু তুমিই বোঝাতে পারবে। মিষ্টু তোমার কথা অবশ্যই শুনবে, কারণ ওর ভাইকে সবার চেয়ে বেশি ভালোবাসে। ওর ভাইয়ের কোনো কথা না রেখে থাকতেই পারবে না। কিন্তু তুমি মিষ্টুর কাছে যাও, আমি খাবার নিয়ে আসছি। যাও, কিছু হবে না। আকাশ মিষ্টুর রুমের সামনে গিয়ে কয়েকবার ডাকে, কিন্তু মিষ্টু সাড়া দেয়নি।
তাই আকাশ রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে রুম খুলে গিয়ে দেখে মিষ্টু বিছানায় জড়সড় হয়ে বাবা মার ছবি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। কান্না করতে করতে হয়তো ঘুমিয়ে গেছে। আকাশের মিষ্টুকে এভাবে দেখে যেন বুকে মোচড় দিচ্ছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আকাশ আস্তে করে গিয়ে বিছানায় বসে মিষ্টুর মাথায় হাত বুলিয়ে দেয়। মিষ্টুকে ডাকতে থাকে, মিষ্টুর ঘুম ভেঙে যায়। ও উঠে বসে, আকাশকে দেখে বিছানা থেকে নেমে যায়। আকাশও উঠে দাঁড়ায়। বোন, আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এর জন্য তোকে ক্ষমা করতে হবে না। তোর যা ইচ্ছে শাস্তি দে, কিন্তু তবুও না খেয়ে থাকিস না বোন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলতে চাস না তো বলতে হবে না, আমার মুখে দেখতে হবে না, আমি তোর সামনে আর আসবো না। কিন্তু প্লিজ বোন, এভাবে থাকিস না। তোকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি না আমি তোকে এভাবে। বোন, আমি কারোর বোন না। চলে যাবে বললে না, চলে যাও। আমার কাউকে চাই না, কেউ নেই আমার। এভাবে বলিস না বোন, আমার কষ্ট হচ্ছে, আমি তোর অপরাধী। তুই আমাকে শাস্তি দে, মার, বকাবকি কর, তোর যা ইচ্ছা হয় কর, তবু এভাবে বলিস না। তুই ছাড়া আমার কি আছে বল? আমি জানি না আমার কি হয়েছিল, আমি কিছু বোঝার মতো অবস্থা ছিলাম না। নিজের অপরাধ বোধ আমাকে শেষ করে দিয়েছিল। আমি ঠিকভাবে না জেনে শুনে তোর জীবনটা নষ্ট করে দিয়েছি। আমার জন্য তোকে কত কিছু সহ্য করতে হয়েছে, যে আমি চাইতাম না আমার বোনের যাতে কোনো কষ্ট না হয়। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম আমার বোনটা যাতে সবসময় সুখে থাকে। আল্লাহ যত কষ্ট দেওয়ার সব যেন আমাকে দেয়, কিন্তু আমি নিজেই তোর প্রতি কষ্টের কারণ হয়েছি। এর থেকে কষ্টের আর কী আছে আমার জীবনে? আমি তো তোমাকে কখনো দোষারোপ করিনি। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আর তাছাড়া সবার ভাগ্যে তো সুখ থাকে না, আমিও তাদের মধ্যে একজন। এটা নিয়ে আবার কারোর উপর কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকলেও তুই করবি না, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। সব সময় মনে হচ্ছে সব কিছুর জন্য একমাত্র দায়ী আমি হয়তো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছিলাম তোর বিয়ের জন্য। আমি সত্যি একটা ব্যর্থ পাই। আমি আমার বোনের জন্য কিছু করতে পারিনি, শুধু কষ্ট দিয়ে গেছি। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। তখন শান্ত এসে এই বিয়ে নিয়ে বলল, আমি প্রথমে একটা ভুল করে ফেলছি। তোর তো সারা জীবন পড়ে আছে, আমার একটা ভুলের জন্য তোর সারা জীবন নষ্ট হয়ে যাবে, আমি এটা মেনে নিতে পারছিলাম না। তাই শান্তর কথাটা মেনে নিয়েছিলাম। সায়নও নাকি তোকে ছোট্ট থেকেই ভালোবাসে তাই। সায়ন ভাই আমাকে ভালোবাসতো? আমিও জানতাম না, শান্ত আমাকে বলেছে। আর তখন আমার মাথায় একটা লক্ষ্য ছিল, যেভাবে হোক তোর জীবনে সুখ এনে দিতে হবে। আর তাই আমি ভেবেছিলাম শাওনের সাথে তুই সুখী হবি। শাওন খুব ভালো ছেলে আর তোকে ভালোবাসে, তাই কোনো চিন্তা না করে রাজি হয়েছি। প্লিজ বোন, ক্ষমা করে দে। আমি তোকে সত্যি কষ্ট দিতে চাইনি। আর এই কদিন তোর সামনে আসেনি কারণ তোর কাছে আসার সাহস ছিল না আমার। আমি তোকে কষ্ট দেখতে পারবো না তাই আসিনি। আমি তো এইসব কিছু চাইনি। আমি সারা জীবন আমার ভাইকে পাশে চেয়েছি। আমার কাউকে চাই না, আমার শুধু আমার ভাইকে চাই, যে পাশে থাকলে আমি আমার সব কষ্ট ভুলে যাই। তুমি জানো এই 4টা দিন যে আমার সাথে কথা বলনি, এর জন্য আমার কতটা কষ্ট হয়েছে। আমি ভেবেছিলাম তুমি আমার উপর রেগে আছো। না বোন, আমি কি আমার বোনের উপর রাগ করে রাখতে পারি? দেখ, আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করবো না, আর কখনো তোকে কষ্ট পেতে দিব না। এবারের মতো ক্ষমা করে দে। তোর বাড়িটা যে খুব ভোকা বোন, তাই না? না বুঝে তোকে কষ্ট দিয়ে ফেলছে, এবারের মতো ক্ষমা করে দে। তুই আমার দিকে মুখ ফিরিয়ে নিস না, তাহলে তোর বাড়িটাতে বাঁচতে পারবে না। তোমাকে ছাড়া তোমার বোনটা খুব সুখে থাকবে, তাই না? জানি তো আমার বোন আমার থেকেও আমাকে বেশি ভালোবাসে। তার সুযোগটাই তো নিচ্ছ। আর নেব না বোন। এ দেখ, আমি কান ধরছি, অনেক শিক্ষা হয়েছে আমার। এরপর থেকে কিছু করার আগে যে যাই বলুক না কেন, আমি প্রথমে তোর কাছে আসবো। এবারে ভুল হতো না, কিন্তু শান্ত। আমি ওই শান্ত ভাইয়ের মাথা ফাটাতে চাই। ঠিকই বলেছিস। আমারও খুব ইচ্ছে করছে। আজও শান্তর বাচ্চার জন্য আমার স্বামী সন্তান না খেয়ে কতটা কষ্ট পাচ্ছে। ওকে তো গলা চেপে মেরে ফেলতে ইচ্ছে করছে। যাই হোক, আগে খেয়ে নাও, তারপর শক্তি বাড়িয়ে ওই শান্তকে মারার প্ল্যান করা যাবে। আমি খাবো না। কেন বোন, এখন আমার উপর রেগে আছিস? আমি তোমার বন্ধুকে খুন করতে চাই। তখন কেন বলনি? তাহলে তো তখনই লম্বা নাকটা আমি কেটে নিতাম। তাকে এত কথা ভাবতে কে বলেছে? একবার শুধু সামনে পাই, তারপর। তাক না বোন, যা হবার হয়ে গেছে, এখন খেয়ে নে, আমার খুব খিদে পেয়েছে। আমি খাবো না, তুমি খেয়ে নাও। মিষ্টু গিয়ে বিছানায় বসে পড়ে। আকাশ খাবার প্লেট নিয়ে মিষ্টুর সামনে গিয়ে বসে। খাবার নিয়ে মিষ্টু মুখের সামনে ধরে।
বোন কে নে না প্লিজ, তুই না খেলে আমি কি করে খাই বল? মিষ্টু খেয়ে নে। দেখ তোর ভাইও সারাদিন কিছুই খায়নি। দেখ কেমন কান্না করতে করতে চোখগুলো ফুলিয়ে লাল করে ফেলেছে। আর রাগ করে থাকিস না লক্ষ্মীটি। মিষ্টু কিছু না বলে হা করে আকাশ হাসি মুখে খাইয়ে দে। মিষ্টু হাত ধুয়ে আকাশকে খাইয়ে দে। আকাশ কান্না করে মিষ্টু অন্য হাত দিয়ে চোখ মুছে কান্না করতে না করে। ওদের এভাবে দেখে রিয়া নিজেও কান্না করে দেয়। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। রিয়া চোখ মুছে গাল ফুলিয়ে বলে, বাহ খুব ভালো, দুজনে কি সুন্দর করে খাচ্ছে। এইদিকে যে একজন দাঁড়িয়ে আছে, সেও যে সারাদিন থেকে না খেয়ে আছে, সেটার দিকে কারো খেয়াল আছে? থাকবে কি করে? আমি তো কারো কিছু হই না। সরি আপু, এদিকে আসো। বল। নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি। ভাইয়া তুমিও খাইয়ে দাও। কি হলো ভাইয়া? থাক মিষ্টু, রিয়া কথা শেষ করার আগেই আকাশ রিয়ার মুখে খাবার তুলে দেয়। রিয়া অবাক চোখে আকাশের দিকে তাকায়। আকাশ সেদিকে গুরুত্ব না দিয়ে একবার মিষ্টুকে খাইয়ে দিচ্ছে, আরেকবার রিয়াকেও খাইয়ে দিচ্ছে। রিয়ার চোখে পানি চলে এসেছে, মুখে হাসি, চোখে জল। আপু তুমি এবার ভাইয়াকে খাইয়ে দাও। আমি? তুমি তাড়াতাড়ি খাইয়ে দাও। বোন আমি কারোর কোনো কথা শুনতে চাই না আপু, খাইয়ে দিচ্ছ না কেন? আমি কিন্তু এখন খুব রেগে যাচ্ছি। তাড়াতাড়ি খাইয়ে দেবে নাকি বলো? দিচ্ছি তো। তাড়াতাড়ি। রিয়া আকাশকে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আকাশ মিষ্টুর মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। মিষ্টু কিছুক্ষণ বসে থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সারাদিন কান্না করেছে, চোখ মুখের অবস্থা নেই, তাই একবারে শাওয়ার নিয়ে বের হয়ে আসে। আর এসেই দেখে কাব্য বিছানায় বসে আছে। মিষ্টু ভেবেছে হয়তো ভুল দেখছে, তাই গুরুত্ব না দিয়ে আয়নার সামনে গিয়ে চুল মোছা শুরু করে। আয়নায় কাব্যর দিকে তাকিয়ে ভয় আতঙ্কে ওঠে। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে আছে আর খুব ভয়ঙ্কর ভাবে মিষ্টুর দিকে তাকিয়ে আছে। মিষ্টু ভয়ে একটা শুকনো ঢোক গিলে পেছনে ফিরে যায়। আপনি সত্যি? মিষ্টুকে আর কিছু বলতে না দিয়ে দুই বাহু শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে রাগী চোখে তাকায়। মিষ্টু ব্যথায় চোখ বন্ধ করে আছে। কাব্য রেগে দুই বাহু এতটা জোরে চেপে ধরেছে যে ব্যথায় চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। কাব্য মিষ্টুর চোখে অশ্রু দেখে মিষ্টুকে ছেড়ে দিয়ে বিছানায় বসে দু হাতে মাথার চুল টেনে যাচ্ছে, রাগ কমানোর চেষ্টা করছে। বড় করে নিঃশ্বাস নিয়ে, একদম কান্না করবে না, তাড়াতাড়ি চোখ মুছো। কি হলো, কি বলেছি শুনতে পাওনি? আচ্ছা একটাবার ফোনটা হলে কি এমন হতো? জানো আমার কতটা টেনশন হচ্ছিল। সারাটা দিন পাগলের মতন তোমাকে ফোন করেছি, টেনশনে মাথাটা ফেটে যাচ্ছিল। দিনে আসতে চেয়েছিলাম কিন্তু ভাইয়া আসতে দেয়নি, কিন্তু এখন আর নিতে পারছিলাম না। পাগল লাগছিল আমার নিজেকে। তুমি জানো আমি এমনিতেই টেনশনে থাকি, তোমার ভাই কখন কোন সিদ্ধান্ত নিয়ে নেয়। তারপরও কেন এমনটা করলে? অনেক হয়েছে, এতদিন তোমার ভাইকে কষ্ট দিতে চায় না বলে চুপচাপ ছিলাম। এখন আর এই টেনশনটা নিতে পারছি না। এখনই আমার সাথে চুপচাপ যাবে, আমি কোনো কথা শুনতে চাই না। কি হবে না হবে পরে দেখা যাবে। সরি। ছাড়ো আমাকে, আমি এখন আর কিচ্ছু শুনতে চাই না। আজ আমার সাথে ওই বাড়িতে যাচ্ছ আর এটাই ফাইনাল। যাবো তো, তার আগে আপনি শান্ত হন। আমি সত্যি আর পাচ্ছি না, আমার অবস্থাটা কেন বুঝতে পারছো না তুমি? সরি। আমি পারছি না এই টেনশন দিতে। প্রতিটা মুহূর্তে তোমাকে হারানোর ভয় তাড়া করে বেড়ায় আমাকে। আপনাকে ভয় পেতে হবে না। আমি এই জীবনে আমি শুধু আপনার হয়েই থাকবো, আর শুধু অপেক্ষা করুন প্লিজ। আমি আর ওয়েটিং লিস্টে থাকতে চাই না। আই ওয়ান্ট ইউ। আমি তো আপনার ছিলাম, আপনার আছি, আর সারা জীবন আপনারই থাকবো। কিন্তু তবুও আমার ভয় হয় তোমাকে হারিয়ে যদি ফেলি। যত দিন আছি আপনার হয়েই থাকবো, শুধু এই পৃথিবীতে না, পরকালেও আপনার হয়ে থাকবো, কথা দিলাম। লাভ ইউ সো মাচ। মি টু। কাব্য মিষ্টুর দুগাল হাত দিয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে নেয়। দু চোখের বাদায় ঠোঁট ছুঁয়ে দিয়ে মিষ্টুর চোখের দিকে তাকায়। মিষ্টু কাব্যর দিকে তাকায়। তোমার চোখগুলো এত ফোলা ফোলা লাগছে কেন? মিষ্টু কাব্যর দিক দিয়ে চোখ ফিরিয়ে নিয়ে কাব্যকে ছেড়ে দেয়। কি হয়েছে, কান্না করছো কেন? কান্না করবো কেন, ঘুমিয়েছিলাম তো তাই এমন লাগছে। মিষ্টু পেছন থেকে ঘুরে কথাগুলো বলে। কাব্য মিষ্টুকে হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। কি হয়েছে, কেউ কিছু বলেছে? কে কি বলবে, কেউ কিছু বলেনি। তাহলে আজ সারাদিন ফোনটা রিসিভ করনি কেন? আর তোমার চোখ ফুলে লাল হয়ে আছে কেন? কি লুকোচ্ছ তুমি? এতগুলো
প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব? যাই হোক, তার আগে এটা বলুন তো, আপনি আমার রুমে কি করে আসলেন? পাইপ বেয়ে এসেছে। তো কি করতাম? তোমার গুন্ডা ভাই কি আমাকে ম্যান্ডার দিয়ে দিয়ে আসতো নাকি? আর আমার তখন তোমার ভাইয়ের সাথে তর্ক করার কোনো ইচ্ছে ছিল না, তাই এইভাবে আসাটাই আমার কাছে বেটার অপশন মনে হয়েছিল। যদি পড়ে যেয়ে ব্যথা পেতেন? তোমার জন্য সবকিছুই কবুল। হয়েছে, সবকিছুতেই হিরোগিরি। क्या करूँ, सबकी आती नहीं और मेरी जाती नहीं। বসুন, আমি খাবার নিয়ে আসছি। খাবো না আমি। কেন? সারাদিন তো মনে হচ্ছে না কিছু খেয়েছেন। আমার খাওয়া না খাওয়া কি তোমার কিছু যায় আসে? হয়তো আসে না, তাই তো আমাকে এইভাবে টেনশনে রাখতে তোমার এতটা ভালো লাগে যে একটাবার আমার সাথে কথা পর্যন্ত বলনি, একটাবার মনে করনি আমাকে। আপনি বসুন, আমি আসছি। মিষ্টু চলে যেতে ধরতে কাব্য এক হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। মিষ্টু মাথা নিচু করে রাখে, কাব্য অন্য হাতে থুতনি ধরে মুখ উঁচু করে মিষ্টুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। কেন এমন করছো? নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। চলো না দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে কেউ থাকবে না, আমাদের মধ্যে বাধা হয়। প্লিজ। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আর আমি চাই না আমার নতুন জীবনে আমার ভাইয়া দূরে থাকুক। যতদিন ভাইয়া চাইবে না, আমি আপনার সাথে যাব না। আপনি চাইলে? আমি চাইলে কি? আপনি মুক্ত, আপনি যা ইচ্ছে করতে পারেন। আমি কখনো আপনার জীবনে হস্তক্ষেপ করব না। ঠিক আছে, তাহলে ভালো থেকো, আর কখনো দেখা হবে না। কাব্য রেগে মিষ্টুকে চলে যেয়ে আবার ফিরে এসে দেখে মিষ্টু মাথা নিচু করে কান্না করছে। কাব্য মিষ্টুর কাছে গেছে, কোমরে হাত দিয়ে আরো কাছে নিয়ে আসে। কি হলো, এখন আবার কান্না করছো কেন? তুমিই তো যেতে বললে। আপনি চলে যান, আমি ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছি। যখন আমার দূরে থাকার কথা শুনলেই কান্না করো, তাহলে দূরে যেতে বলো কেন? ভাইয়া যতদিন না নিজে থেকে চাইবে, আমি আপনার কাছে সত্যি ফিরে যেতে পারবো না। আবার যা বলার ছিল ভাইয়াকে বলেছি, এখন বাকিটা ভাইয়ার ইচ্ছা। আমি ভাইয়াকে গিয়ে বলতেও পারবো না এসব। আমি চাই ভাইয়া নিজে থেকেই আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিক, কিন্তু সেটা কবে দেবে জানা নেই। আর এটার জন্য তো আর আপনার জীবন থেমে থাকতে পারে না। আপনি আপনার জীবনে এগিয়ে যান, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আর তুমি কি করবে? আমার জীবনটা তো অন্যের দান। এই দানেই জীবন নিয়ে কিছু করার অধিকার আমার নেই। তাই যেভাবে আছি সেভাবেই থাকবো। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি ভালো থাকুন। আমার জন্য কেন শুধু শুধু নিজের জীবন নষ্ট করবেন? একটু আগে না বললে তুমি সারা জীবন আমারই হয়ে থাকবে? আমি তো অস্বীকার করিনি। না, আমি তো তোমাকে আমার করেই সারা জীবন ধরে পাশে পেতে চাই। এক জীবনে তো আর সবার সব চাওয়ার পূর্ণতা পায় না। শুধু শুধু যদি বলে আমি সারা জীবন অপেক্ষা করব? আপ- চুপ। অপেক্ষা করার অধিকারও আমার আছে। আমি তোমার সিদ্ধান্তকেই মেনে নিলাম। আপনার কষ্ট হবে। তোমার জন্য সবকিছুই কবুল। মিষ্টু কিছু বলার আগেই কাব্য ঠোঁটের মাঝে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। কাব্য মিষ্টুর মুখের দিকে এগিয়ে আসতে মিষ্টু মুখ লুকায় কাব্যর বুকে। কাব্য মুচকি হেসে বুকের সাথে জড়িয়ে ধরে। এইটা কি হলো? জানি না। ছেড়ে দিতে চাইলে কাব্য দুহাতে আঁকড়ে ধরে। এখন ছাড়ুন আর তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কেউ জানতে পারলে? জানতে পারলে কি হবে? আমি আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি, এতে কারো কিছু বলার অধিকার নেই। ওকে? এখন একটু দয়া করে ছাড়ুন, আমি খাবারটা নিয়ে আসি, তারপর খেয়ে চলে যাবেন। কাব্য মিষ্টুকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। লাগবে না। কিন্তু আমার লাগবে, ছাড়ুন। না। উফ, ছাড়ুন না, জাস্ট যাবো আর আসবো। ঠিক তো? ততক্ষণ আপনি একটু লুকিয়ে থাকুন প্লিজ। কেউ যদি এসে পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবেন। আচ্ছা, এক কাজ করুন, আপনি বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। কেউ ডাকলে উঠবেন না, প্লিজ প্লিজ। কাব্য মিষ্টুকে ছেড়ে দেয়। মিষ্টু তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। মিষ্টু কিচেনে গিয়ে খাবার গরম করে সাজিয়ে নিয়ে আসতেই রিয়া ওর সামনে আসে। কিরে, এত খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? খাবার নিয়ে মানুষ কি করে আপু? সরো তো, যেতে দাও। এত রাতে এত খাবার কে খাবে? তুই একসাথে এত খাবার আজ অব্দি কখনো খেয়েছিস বলে তো মনে হয় না। আচ্ছা, কেসটা কি? যেতে দাও না প্লিজ। আগে বল, এগুলো কে খাবে? উফ আপু, উনি এসছে। উনি মানে কাব্য এসেছে? উফ, আসতে বলো না। কাব্য এখানে কখন এসেছে আর কিভাবে আসলো? একটু আগে পাইপ পেয়ে। পাইপ দিয়ে এসেছে? আপু প্লিজ একটু আসতে বলো না।
ঠিক আছে, কিন্তু এই ছেলেটা কি পাগল নাকি? এভাবে কেউ আসে নাকি? যদি পড়ে টরে যেত? সেটা ওনাকে বোঝাবে কে? পাগল একটা, সারাদিন নাকি ফোন করেছে, ফোনটা সাইলেন্ট হয়ে আছে। আর দিনে যাই হোক, ফোন রিসিভ করিনি বলে রেগে আগুন হয়ে এসছে। আমাকে এখনই নিয়ে যেত।